কখনো কখনো জীবনে এমন কিছু মানুষ থাকেন যাদের ভালোবাসার মূল্য আমরা বুঝতে পারি তাদের হারিয়ে ফেলার পর। এক ভাইয়ের স্বপ্ন ছিল মুক্ত আকাশে উড়ে বেড়ানো, আর এক দাদা নিজের সমস্ত স্বপ্ন বিসর্জন দিয়ে শুধু ভাইয়ের ভবিষ্যৎ গড়ে যেতে চেয়েছিলেন। অভিমান, স্বপ্ন, ভালোবাসা আর এক বুক না পাওয়ার বেদনা নিয়ে আজকের এই হৃদয়স্পর্শী গল্প পণ রক্ষা। আমি তনুশ্রী, তোমরা শুনছো তনুর বাংলা ক্লাসিক স্টোরি। চলো ফিরে যাই সেই গ্রাম বাংলার পথে, যেখানে একটি তাঁতের শব্দের আড়ালে লুকিয়েছিল এক দাদার নিঃস্বার্থ ভালোবাসার গল্প। বংশীবদনের জীবনে সবচেয়ে প্রিয় মানুষ ছিল তার ছোট ভাই রসিক। সে ভাইকে এমন আন্তরিক স্নেহ করত যেন নিজের সন্তানেরও চেয়ে বেশি। পাঠশালা থেকে রসিক ফিরতে সামান্য দেরি হলেই বংশীবদনের মন অস্থির হয়ে উঠত। সব কাজ ফেলে সে তাকে খুঁজতে বেরিয়ে পড়ত। রসিককে আগে না খাইয়ে সে নিজে কখনো মুখের খাবার তুলত না। আর ভাইয়ের সামান্য জ্বর সর্দি হলে বংশীবদনের চোখ ভরে উঠত অশ্রুতে। দু ভাইয়ের বয়সের পার্থক্য ছিল প্রায় 16 বছর। তাদের মাঝখানে জন্ম নেয়া অন্য ভাই বোনেরা কেউই বাঁচেনি। রসিকের যখন মাত্র 1 বছর বয়স, তখনই তাদের মা মারা যান, আর 3 বছর বয়সে বাবাকেও হারায় সে। এত অল্প বয়সে অনাথ হয়ে যাওয়া ভাইটিকে মানুষ করার সমস্ত দায়িত্ব এসে পড়ে একা বংশীবদনের কাঁধে। তাদের পূর্বপুরুষদের পেশা ছিল তাঁতের কাপড় বোনা। বহু বছর আগে সেই ব্যবসার আয়ই বংশীবদনের প্রপিতামহ অভিরাম বসাক গ্রামে একটি মন্দির নির্মাণ করেছিলেন। সেখানে আজও রাধানাথের বিগ্রহ প্রতিষ্ঠিত রয়েছে। কিন্তু সময় বদলাতে শুরু করলো। বিদেশ থেকে যন্ত্রচালিত কলকারখানার আগমনে হাতের তাঁতের ব্যবসা ভয়াবহ আঘাত পেল। একসময় সমৃদ্ধ তাঁতিদের ঘরে নেমে এলো দারিদ্র আর অভাবের কালো ছায়া। তবু তাঁতের প্রাণ যেন এত সহজে হার মানতে রাজি নয়। এখনো ঘরের কোণে ঠুকঠাক শব্দ তুলে মাকু চলতে থাকে। সুতো বোনা হয় আগের মতোই, কিন্তু সেই পরিশ্রম আর আগের মতো সম্মান বা প্রাপ্য মূল্য পায় না। যন্ত্রের অদম্য শক্তি ও দ্রুততার কাছে হাতের কাজ ক্রমশ পিছিয়ে পড়তে থাকে, আর লক্ষ্মীও যেন ধীরে ধীরে তাঁতিদের ঘর ছেড়ে অন্য ঠিকানায় চলে যায়। বংশীবদনের একটি বড় ভরসা ছিল থানাগড়ের জমিদার বাড়ি। বহুদিনের পরিচয়ের কারণে সেই পরিবারের সব শৌখিন কাপড় বোনার দায়িত্ব ছিল তারই ওপর। কাজের পরিমাণ এত বেশি ছিল যে একা সামলানো সম্ভব হতো না, তাই তাকে কয়েকজন কারিগরও রাখতে হয়েছিল। বয়স বাড়লেও বংশীবদন নিজের বিয়ের কথা তেমন ভাবেনি। তাদের সমাজে কনের চাহিদা বেশি হলেও চেষ্টা করলে সে নিশ্চয়ই একটি সংসার গড়তে পারত। কিন্তু তার সমস্ত মনোযোগ ছিল ছোট ভাই রসিককে ঘিরে। পুজোর সময় কলকাতা থেকে রসিকের জন্য যে নতুন পোশাক আসতো তা দেখে যে কেউ মুগ্ধ হয়ে যেত। ভাইয়ের কোনো ইচ্ছাই অপূর্ণ রাখতে চাইতো না বংশীবদন। তাই নিজের প্রয়োজন, নিজের স্বপ্ন সবই একে একে বিসর্জন দিয়েছিল সে। তবু মনে মনে সে জানতো একদিন না একদিন সংসারের বংশধারা রক্ষা করতেই হবে। তাই পরিচিত একটি পরিবারের ছোট্ট মেয়েকে ভবিষ্যতের বধূ হিসেবে ভেবে রাখল। হিসাব করেছিল 300 টাকা পণ আর আরো 100 টাকা গয়নার জন্য জোগাড় করতে পারলেই বিয়ে দেয়া যাবে। মেয়েটির তখন মাত্র 4 বছর বয়স, ফলে হাতে সময়ও ছিল যথেষ্ট। সেই ভরসায় বংশীবদন অল্প অল্প করে টাকা জমাতে শুরু করলো। কিন্তু ভাগ্যের খাতায় যেন অন্য পরিকল্পনাই লেখা ছিল। যে সঞ্চয়কে সে ভবিষ্যতে আশ্রয় মনে করেছিল, সেই পথেই অদৃশ্য বিপদের ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছিল। এদিকে রসিক ছিল পাড়ার সবার প্রিয়। সমবয়সী ছেলেদের মধ্যে সেই ছিল নেতা।
ছোটবেলা থেকেই আদর যত্নে মানুষ হওয়ায় তার মধ্যে ছিল এক ধরনের আত্মবিশ্বাস ও আকর্ষণ। শুধু তার সুন্দর পোশাক বা সচ্ছল জীবন নয়, তার প্রাণ খোলা স্বভাবও সবাইকে টেনে আনত। কেউ কিছু না পেলেও তার সঙ্গেই যেন আনন্দ খুঁজে পেত। রসিকের আরেকটি বড় গুণ ছিল তার অসাধারণ প্রতিভা। যে কাজই হাতে নিত অল্প সময়েই নিপুণভাবে শিখে ফেলত। বড় ঘরের ছেলেরাও তাকে সম্মান করত। নতুন কোনো কিছু শেখার ক্ষেত্রে তার কৌতূহল ছিল প্রবল, আর শেখার ক্ষমতাও ছিল বিস্ময়কর। কিন্তু একটি বড় দুর্বলতাও ছিল। একটি বিষয় বেশি দিন আর ভালো লাগতো না। কোনো বিদ্যা একবার আয়ত্ত হয়ে গেলেই সে নতুন কিছুর খোঁজে ছুটে বেড়াতো। একদিন কালী পুজোর আগে কলকাতা থেকে আসা আতশবাজি কারিগরদের কাছ থেকে বাজি বানানো শিখে টানা 2 বছর পাড়ার উৎসবকে আলোর ঝলকে ভরিয়ে দিয়েছিল। কিন্তু 3য় বছরে সেই উৎসাহ আর রইল না। তখন তার নতুন শখ জেগেছে গান বাজনার। এক যাত্রা দলের শিল্পীর প্রভাবে হারমোনিয়াম হাতে নিয়ে সে মন দিয়েছে লখনৌয়ের ঠুমরি শেখার সাধনায়। রসিকের এই অদ্ভুত স্বভাবই সবাইকে আরো বেশি আকৃষ্ট করত। কোনো একটি কাজে সে হঠাৎ অসাধারণ দক্ষতা দেখাতো, আবার কিছুদিনের মধ্যেই সেই কাজ ছেড়ে সম্পূর্ণ নতুন কিছু শেখার নেশায় মেতে উঠত। তার এই খামখেয়ালি আচরণে মানুষের কৌতূহল যেন আরো বেড়ে যেত। কিন্তু সবচেয়ে বেশি মুগ্ধ ছিলেন তার বড় ভাই বংশীবদন। তিনি প্রায় মনে করতেন, এমন প্রতিভাবান একটি ছেলে তাদের ঘরে জন্মেছে, এ যেন ঈশ্বরের আশীর্বাদ। তাই ভাইটি যেন সুস্থ সবল হয়ে দীর্ঘদিন বেঁচে থাকে, এই কামনাই ছিল তার একমাত্র প্রার্থনা। কখনো কখনো এই ভাবনায় তার চোখ ভিজে উঠত, আর মনে মনে রাধানাথের কাছে প্রার্থনা করতেন, আমার আগে যেন রসিকের কোনো অমঙ্গল না হয়, প্রয়োজন হলে আমি আগে এই পৃথিবী ছেড়ে যাই। কিন্তু রসিকের একের পর এক নতুন শখ পূরণ করতে গিয়ে বংশীবদনের নিজের ভবিষ্যৎ ক্রমশ পিছিয়ে পড়তে লাগলো। যে অর্থ সে নিজের বিয়ে আর সংসার গড়ার জন্য জমাচ্ছিল তার অনেকটাই খরচ হয়ে যেত ভাইয়ের ইচ্ছা পূরণে। সময় কেটে যাচ্ছিল, বয়সও বাড়ছিল, অথচ সঞ্চয় তেমন এগোচ্ছিল না। দেখতে দেখতে বংশীবদনের বয়স 30 পেরিয়ে গেল, কিন্তু হাতে জমল না 100 টাকাও। এদিকে যে ছোট্ট মেয়েটিকে সে একদিন ভবিষ্যতে স্ত্রী হিসেবে ভেবেছিল, তারও অন্যত্র বিয়ে হয়ে গেল। তখন বংশীবদন নীরবে মেনে নিল। হয়তো তার নিজের সংসার আর গড়ে উঠবে না। সে মনে মনে স্থির করল, তার বংশের ভবিষ্যৎ রক্ষার দায়িত্ব একদিন রসিককেই নিতে হবে। যদি সেই সময় নিজের পছন্দের জীবনসঙ্গী বেছে নেওয়ার প্রথা থাকতো, তবে রসিকের বিয়ে নিয়ে কারোর কোনো দুশ্চিন্তা থাকতো না। পাড়ার অনেক মেয়েই তাকে নিঃশব্দে ভালোবাসত। বিধু, তারা, ননী, শশী, সুধা, এমন আরো কত নাম। রসিক যখন মাটি দিয়ে পুতুল গড়ত, তখন তার হাতে তৈরি একটি পুতুল পাওয়ার জন্য মেয়েদের মধ্যে ছোটখাটো মনোমালিন্য পর্যন্ত লেগে যেত। তবে তাদের সবার মধ্যে সৌরভী ছিল একেবারেই আলাদা। সে ছিল শান্ত, লাজুক আর সংযত স্বভাবের। অন্যদের মতো কিছু চাওয়া বা জোরাজুরি করার বদলে সে চুপচাপ বসে রসিকের কাজ দেখতে ভালোবাসত। কখনো কাদা, কখনো কাঠি, যা দরকার হতো নিঃশব্দে এগিয়ে দিত। তার মনে একটাই ইচ্ছে ছিল, রসিক যেন অন্তত একবার তাকে কোনো কাজ করতে বলে। রসিক কাজ করতে করতে কখনো পান চাইবে, সেই আশায় সৌরভী প্রায় প্রতিদিনই পান সাজিয়ে নিয়ে আসত। কাজ শেষ হলে রসিক নিজের হাতে বানানো জিনিসগুলো তার সামনে রেখে বলতো, বলতো কোনটা নেবে। সৌরভী চাইলে সেরাটাই নিতে পারত, কিন্তু লজ্জায় কখনো নিজে থেকে কিছু বেছে নিত না। তখন রসিকই নিজের পছন্দ মতো একটি পুতুল তার হাতে তুলে দিত। কিছুদিন পরে রসিকের নতুন নেশা হলো হারমোনিয়াম বাজানো। যন্ত্রটি দেখেই পাড়ার ছেলেমেয়েরা কৌতূহলে ছুটে আসত, কিন্তু রসিক সবাইকে দূরে সরিয়ে রাখত।
শুধু সৌরভী কোনো দুষ্টুমি করতো না। সে একটু দূরে বসে বিস্ময় রসিকের গান বাজনা শুনত আর দেখত। মাঝে মাঝে রসিক তাকে কাছে ডেকে বলতো, এসো একবার বাজিয়ে দেখো। লাজুক সৌরভী এগোতে চাইতো না। তখন রসিক নিজেই তার আঙুল ধরে হারমোনিয়ামের কিতে ছুঁয়ে দিত। সৌরভীর দাদা গোপালও রসিকের ঘনিষ্ঠদের একজন ছিল, তবে বোনের সঙ্গে তার স্বভাবে ছিল আকাশ পাতাল পার্থক্য। সৌরভী যেখানে কিছু চাইতে সংকোচ বোধ করত, সেখানে গোপাল নির্দ্বিধায় নিজের ইচ্ছার কথা জানাতো। নতুন কোনো জিনিস দেখলেই সেটি পাওয়ার জন্য সে রসিকের পিছু নিত। রসিক সাধারণত কারোর আবদার খুব একটা পছন্দ করত না, কিন্তু গোপালের প্রতি তার আলাদা স্নেহ ছিল। তাই অন্যদের তুলনায় গোপাল অনেক বেশি প্রশ্রয় পেত। সবকিছু দেখে বংশীবদনের মনে একটি ইচ্ছা জন্ম নিল। সে ভাবল, যদি একদিন রসিকের বিয়ে হয় তবে সৌরভীর মতো শান্ত ও স্নেহময়ী মেয়েই তার জন্য সবচেয়ে উপযুক্ত হবে। কিন্তু একটি বড় বাধা ছিল। সৌরভীদের পরিবার ছিল আর্থিকভাবে অনেক সচ্ছল। সেখানে বিয়ের জন্য অন্তত 500 টাকা পণের ব্যবস্থা না করলে সম্বন্ধ হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। এতদিন পর্যন্ত বংশীবদন কোনো দিনই রসিককে তাঁতের কাজে হাত লাগাতে বলেনি। সংসারের সমস্ত দায়িত্ব সে একাই নিজের কাঁধে তুলে নিয়েছিল। বরং ভাই নানা রকম নতুন নতুন কাজে মেতে থেকে মানুষকে আনন্দ দিক, এটাই তার ভালো লাগতো। অন্যদিকে রসিকের মনে হতো একই তাঁতের সামনে বসে দিনের পর দিন কাজ করা যেন তার পক্ষে অসম্ভব। সে অবাক হয়ে ভাবত, তার দাদা কিভাবে এত ধৈর্য নিয়ে সারা জীবন এই এক কাজ করে চলেছে। নিজের প্রয়োজনের ক্ষেত্রে বংশীবদনের অতিরিক্ত মিতব্যয়িতাকে সে অনেক সময় কৃপণতা বলেই মনে করত। ছোটবেলা থেকেই তার বিশ্বাস জন্মেছিল সে যেন দাদার চেয়ে একেবারেই আলাদা স্বভাবের মানুষ। আর বংশীবদনও অজান্তেই সেই ধারণাকে কখনো ভাঙতে চেষ্টা করেনি। কিন্তু যখন বংশীবদন নিজের বিয়ের স্বপ্ন সম্পূর্ণ ত্যাগ করে রসিকের সংসার গড়ার কথা ভাবতে শুরু করলো, তখন তার আর ধৈর্য রইল না। প্রতিটি দিন প্রতিটি মাস তার কাছে যেন দীর্ঘ অপেক্ষা হয়ে উঠল। চোখ বন্ধ করলে সে কল্পনা করত চারদিকে আলো সানাই বাজছে, সাজানো বর রসিককে নিয়ে আনন্দে মুখর হয়ে উঠেছে বাড়ি। সেই স্বপ্নই তাকে দিন রাত তাড়িয়ে বেড়াতো। কিন্তু স্বপ্ন দেখলেই তো বাস্তব বদলে যায় না। যতই সে বেশি পরিশ্রম করত, টাকার সঞ্চয় ততই ধীরে বাড়ত। মনে হতো লক্ষ্য যেন আরো দূরে সরে যাচ্ছে। মন যত দ্রুত এগোতে চাইত, শরীর ততই ক্লান্ত হয়ে পড়ত। অতিরিক্ত পরিশ্রমে তার শক্তি ক্রমশ ক্ষয় হতে লাগলো। অনেক রাত পর্যন্ত যখন গোটা গ্রাম গভীর ঘুমে ডুবে থাকত আর দূরে শুধু শিয়ালের ডাক শোনা যেত, তখনও ছোট্ট একটি মিটমিটে প্রদীপের আলোয় বংশীবদন তাঁত বুনে চলত। তাকে থামিয়ে দেওয়ার মতো ঘরে কেউ ছিল না। নিজের শরীরের কথাও সে ভাবত না। ভালো খাবার খাওয়ার বদলে খরচ বাঁচাত। পুরনো ছেঁড়া শীতের কাপড় দিয়েই বছরের পর বছর শীত কাটিয়ে দিত। প্রতি শীতেই নিজেকে সান্ত্বনা দিত, আর একটা বছর কষ্ট করি, তারপর টাকা একটু জমলেই নতুন গরম কাপড় কিনব। কিন্তু সেই আগামী বছর আর কোনো দিন এলো না। এর মধ্যেই তার শরীর ভেঙে পড়তে শুরু করলো। অবশেষে একদিন অসহায় হয়ে বংশীবদন প্রথমবারের মতো রসিককে বলল, আমি আর একা সব সামলাতে পারছি না, এবার তুই তাঁতের কাজে আমার পাশে দাঁড়া। কথাটা শুনে রসিক কিছুই বলল না, শুধু মুখ ফিরিয়ে বিরক্তি প্রকাশ করল। শরীর খারাপ আর দুশ্চিন্তায় ক্লান্ত বংশীবদনের ধৈর্য তখন প্রায় শেষ। তাই সে একটু কঠোর স্বরেই বলল,
বাপ ঠাকুরদার এই ব্যবসা ছেড়ে যদি সারা দিন শুধু আনন্দ করে বেড়াস, তাহলে ভবিষ্যতে তোর নিজের অবস্থাই বা কি হবে? বংশীবদনের কথায় কোনো অন্যায় ছিল না। সে শুধু ভবিষ্যতের কথা ভেবেই ভাইকে বুঝিয়েছিল। কিন্তু রসিকের কাছে বিষয়টি ছিল একেবারেই অপমানের মতো। তার মনে হলো জীবনে এমন কঠিন কথা সে কখনো শোনেনি। সেদিন বাড়িতে সে প্রায় কিছুই খেলো না। অভিমান নিয়ে মাছ ধরার ছিপ হাতে চন্দনীদহের পুকুর পাড়ে গিয়ে বসে রইল। শীতের দুপুর, চারদিকে গভীর নীরবতা। ভাঙা পাড়ে শালিক লাফিয়ে বেড়াচ্ছে। দূরের আম বাগান থেকে ভেসে আসছে ঘুঘুর ডাক। পানির ধারে রোদের মধ্যে এক ছোট্ট ডানাওয়ালা পতঙ্গ নিশ্চুপ হয়ে বসে আছে। প্রকৃতি যেন নিজের ছন্দে শান্ত, অথচ রসিকের মন তখন অস্থির। সেদিন গোপালকে লাঠি খেলা শেখানোর কথা ছিল, কিন্তু রসিককে অন্যমনস্ক দেখে গোপাল মাছ ধরার টোপ নিয়ে নাড়াচাড়া করতে শুরু করতেই রসিক রাগের মাথায় তাকে এক চড় মেরে বসল। এদিকে সৌরভী আগের মতোই পান সাজিয়ে নিয়ে অপেক্ষা করছিল যদি রসিক তাকে ডাকে। হঠাৎ রসিক বলল, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দিতে পারবে? এই অনুরোধ শুনে সৌরভীর আনন্দের সীমা রইল না। সে ছুটে গিয়ে বাড়ি থেকে মুড়ি আর মুরগি এনে দিল। কিন্তু সেদিন রসিক আর একবারও দাদার কাছে ফিরে গেল না। সেই রাতে বংশীবদনের মন আরো ভারী হয়ে উঠল। অসুস্থ শরীর নিয়ে ঘুমোতে গিয়ে সে স্বপ্নে তার প্রয়াত বাবাকে দেখল। ঘুম ভাঙার পর তার মনে হতে লাগলো হয়তো পূর্বপুরুষেরাও তাদের বংশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। এই ভাবনাই তাকে আরো অস্থির করে তুলল। পরদিন আর কোনো উপায় না দেখে বংশীবদন রসিককে জোর করেই তাঁতের কাজে বসালো। তার বিশ্বাস ছিল এটা শুধু সংসারের প্রয়োজন নয়, পূর্বপুরুষের পেশা ও পরিবারের প্রতি দায়িত্বও বটে। কিন্তু রসিকের মন সেখানে ছিল না। বারবার সুতো ছিঁড়ে যাচ্ছিল, কাজে ভুল হচ্ছিল, আর অল্প কাজ করতেই অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছিল। বংশীবদন ভেবেছিল নতুন বলে এমন হচ্ছে, কিছুদিন পরে হয়তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু আসল সমস্যা ছিল অন্য জায়গায়। রসিকের হাতে দক্ষতার অভাব ছিল না, অভাব ছিল আগ্রহের। তার বন্ধু বান্ধবরা যখন এসে দেখতো সে সারা দিন তাঁতের সামনে বসে কাজ করছে, তখন অপমান আর অস্বস্তিতে তার মন ভরে উঠত। সে যেন নিজের স্বাধীনতাই হারিয়ে ফেলেছে বলে মনে করত। এমন সময় বংশীবদন খবর পাঠালো যে সৌরভীর সঙ্গে রসিকের বিয়ের কথাবার্তা এগোচ্ছে। সে ভেবেছিল এই সুখবর শুনে হয়তো ভাইয়ের মন বদলাবে, কিন্তু তার উল্টোই হলো। রসিকের মনে জন্ম নিল এক অদ্ভুত বিরক্তি। সে ভাবল শুধু বিয়ের লোভ দেখিয়ে তাকে এই জীবন মেনে নিতে বাধ্য করা হচ্ছে। সেই অভিমান গিয়ে পড়ল নিরীহ সৌরভীর ওপরও। আগে যে মেয়েটি নির্দ্বিধায় তার কাছে আসতো, পান এনে দিত, পাশে বসে হারমোনিয়াম শুনত, সে এখন দূর থেকেই ফিরে যেত। রসিকের আচরণের পরিবর্তনে সৌরভীর ছোট্ট মন ভেঙে গেল। হঠাৎ করেই তার চারপাশের পরিচিত আনন্দগুলো যেন একে একে হারিয়ে গেল। রসিকের কাছেও গ্রামটি আর আগের মতো লাগছিল না। যে মাঠ, নদী, খেয়াঘাট, মন্দির, হাট আর বন্ধুদের আড্ডা একসময় তার আনন্দের পৃথিবী ছিল, সেগুলো যেন হঠাৎ অর্থহীন হয়ে উঠল। এতদিন সে কখনো গ্রামের বাইরে অন্য কোনো জীবনের কথা ভাবেনি, কিন্তু এখন তার মন কেবল দূরের অজানা পৃথিবীর দিকে ছুটতে লাগলো। বংশীবদন তাকে খুব বেশি সময় কাজ করাতো না, তবু সেই অল্প সময়ে বাধ্যতামূলক শ্রম তার সমস্ত অবসরকেও বিষণ্ণ করে তুলল। স্বাধীনতার স্বাদ হারিয়ে ফেলে সে যেন নিজের গ্রামেই এক অচেনা মানুষ হয়ে উঠল। এই সময় থানাগড়ের জমিদার বাড়ির এক যুবক নতুন একটি সাইকেল কিনে আনলো। প্রথম দিকে সে নিজেই সেটি চালানো শিখছিল। রসিক কৌতূহল নিয়ে সাইকেলটি হাতে নিয়ে যেন মুহূর্তের মধ্যে তার কৌশল রপ্ত করে ফেলল।
অল্প সময়ের মধ্যেই এমন দক্ষতার সঙ্গে চালাতে লাগলো যেন সাইকেলটি তার শরীরেরই একটি অংশ। বাতাস কেটে দ্রুত এগিয়ে যাওয়ার সেই অনুভূতি তাকে মুগ্ধ করে দিল। তার মনে হলো পৃথিবীর কোনো দূরত্বই আর দূর নয়। এই ছোট্ট বাহন যেন মানুষকে জানা মেলে উড়ে যাওয়ার স্বাধীনতা দেয়। সে আগে কখনো এমন আনন্দ বা এমন মুক্তির স্বাদ পায়নি। সেদিন থেকেই রসিকের মনে একটাই বাসনা জন্ম নিল, যেভাবেই হোক তার নিজের একটি সাইকেল চাই। দামও খুব বেশি নয়, মাত্র 125 টাকা। তার কাছে মনে হলো এত অল্প টাকায় যদি এমন অসাধারণ স্বাধীনতা আর শক্তি পাওয়া যায়, তবে এর চেয়ে বড় সম্পদ আর কি হতে পারে। দোকানে দাঁড়িয়ে থাকা সেই সাইকেল যেন নীরবে তার অপেক্ষাই করছে। কয়েকদিন আগে রসিক মনে মনে প্রতিজ্ঞা করেছিল আর কখনো দাদার কাছে কোনো কিছু চাইবে না, কিন্তু সেই সংকল্প বেশি দিন টিকল না। তবে এবার সে আগের মতো কিছু চাইল না, শান্ত গলায় বলল, দাদা, আমাকে 125 টাকা ধার দাও, পরে আমি তোমাকে শোধ করে দেব। অনেক দিন পর ভাইকে আবার নিজের কাছে কিছু চাইতে দেখে বংশীবদনের বুকটা আনন্দে ভরে উঠল। এতদিন রসিকের অভিমান আর দূরত্ব তাকে ভিতরে ভিতরে কষ্ট দিচ্ছিল। এক মুহূর্তের জন্য তার মনে হলো সব চিন্তা ভুলে টাকাটা দিয়েই দেয়, কিন্তু পরের মুহূর্তেই কঠিন বাস্তবতা সামনে এসে দাঁড়ালো। এই টাকাই তো সে রসিকের ভবিষ্যৎ, তার বিয়ে আর সংসারের জন্য কষ্ট করে জমিয়েছে। যদি এই 125 টাকা দিয়ে দেয়, তবে এতদিনের সমস্ত সঞ্চয় প্রায় শেষ হয়ে যাবে। আর রসিক যে সত্যিই এত বড় অঙ্কের টাকা কোনো দিন ফেরত দিতে পারবে, সেই বিশ্বাসও বংশীবদনের মনে জন্মালো না। সেই ভাবনায় তার মুখের আনন্দ ধীরে ধীরে ম্লান হয়ে গেল। বংশীবদন অনেক কষ্টে নিজের মনকে শক্ত করল। বুকের ভেতর যতই টান থাকুক, মুখে শান্ত স্বরে বলল, এত টাকা আমি কোথা থেকে দেব বলো? আমার পক্ষে এটা সম্ভব নয়। এই উত্তর শুনে রসিকের অভিমান আরও বেড়ে গেল। বন্দীদের সামনে সে ঘোষণা করল, আমার যদি ওই টাকা না মেলে, তাহলে আমি কোনো দিন বিয়েই করব না। কথাটা বংশীবদনের কানেও পৌঁছালো। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, হেও বুঝি নতুন নিয়ম? কনের জন্য টাকা লাগবে, আবার পাত্রের জন্য আলাদা টাকা জোগাড় করতে হবে। এমন বিপদ তো আমাদের পূর্বপুরুষেরাও দেখেননি। এরপর রসিক যেন প্রকাশ্যেই প্রতিবাদে নেমে পড়ল। সে তাঁতের কাজ পুরোপুরি ছেড়েই দিল। কারণ জিজ্ঞেস করলে শুধু বলতো তার শরীর ভালো নেই। কিন্তু আশ্চর্যের বিষয়, কাজ না করা ছাড়া অসুস্থতার তার আর কোনো লক্ষণ তার মধ্যে দেখা গেল না। বংশীবদন বুঝেও কিছু বলল না। মনে মনে ঠিক করল আর কোনো দিন ভাইকে কাজের কথা বলবে না, বরং নিজেই কষ্ট নিজেই বহন করবে। ঠিক সেই সময় ভাগ্যের এক অদ্ভুত পরিবর্তন ঘটল। দেশ জুড়ে স্বদেশী আন্দোলনের প্রভাবে হাতে বোনা কাপড়ের চাহিদা হঠাৎ বেড়ে গেল। তাঁতিদের আবার সুদিন ফিরে এলো। যারা অন্য পেশায় চলে গিয়েছিল, তারাও আবার তাঁতের কাছে ফিরে আসতে চাইল। চারদিকে দিন রাত তাঁতের শব্দ শোনা যেতে লাগলো। এই সুযোগে যদি রসিক পাশে দাঁড়াতো, তাহলে কয়েক বছরের কাজ অল্প সময় শেষ করা যেত। কিন্তু সে আর হলো না। ফলে দুর্বল শরীর নিয়েই বংশীবদন দ্বিগুণ পরিশ্রম করতে লাগলো। নিজের শক্তির সীমা অনেক আগেই পেরিয়ে গেছে, তবু সে থামল না। এদিকে রসিক দিনের বেশিরভাগ সময় বাড়ির বাইরে কাটাতো। এক সন্ধ্যায় ক্লান্ত শরীরে বংশীবদন তাঁতের সামনে বসে কাজ করছিল। হাত কাঁপছে, কোমর ব্যথায় অবশ, চোখও তার ঠিকমতো কাজ করছে না। এমন সময় হঠাৎ তার কানে ভেসে এলো হারমোনিয়ামের সুর। একসময় এই সুর শুনে তার বুক গর্বে ভরে উঠত। মনে হতো তার ভাই সত্যিই অসাধারণ প্রতিভাবান। আজ এই সুর তার কানে বিষের মতো লাগলো। সে কাজ পেলে উঠোনে এসে দেখল এক অচেনা লোককে বসিয়ে রসিক নিজের গান ও হারমোনিয়াম বাজিয়ে শোনাচ্ছে। সারা দিনের পরিশ্রম, অসুস্থ শরীর আর জমে থাকা দুঃখে বংশীবদনের ধৈর্য ভেঙে গেল।
রাগের মাথায় সে কঠিন কথা বলে ফেলল। রসিকও চুপ করে থাকলো না, সেও তীক্ষ্ণ ভাষায় জবাব দিল। দুই ভাইয়ের মধ্যে এমন তর্ক বেঁধে গেল যা আগে কখনো হয়নি। শেষে বংশীবদন আর একটি কথাও না বলে সেখান থেকে চলে গেল। তাঁতের কাছে ফিরে বসার মতো শক্তিও আর তার ছিল না। নিজের ঘরে গিয়ে নিঃশব্দে মাদুরের ওপর শুয়ে পড়ল। আসলে রসিক শুধু আনন্দ করার জন্য হারমোনিয়াম বাজাচ্ছিল না। থানাগড়ে একটি সার্কাসের দল এসেছিল। সেই দলে কাজ পাওয়ার আশায় সে তাদের একজন সদস্যকে নিজের প্রতিভা দেখাচ্ছিল। যতটুকু গান সে জানত সব মন দিয়ে শোনাচ্ছিল। কিন্তু সেই সুরের মাঝখানে হঠাৎ এমন একটা ঘটনার সূচনা হলো যা তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে চলেছিল। এমন কঠিন কথা বংশীবদন কোনো দিন তার ভাইকে বলেনি। কথাগুলো মুখ থেকে বেরিয়ে যাওয়ার পর সে নিজেই যেন স্তব্ধ হয়ে গেল। তার মনে হলো যেন অন্য কেউ তার মুখ দিয়ে এই নিষ্ঠুর বাক্যগুলো বলিয়ে নিয়েছে। নিজের আচরণের জন্য গভীর অনুশোচনায় তার মন ভরে উঠল। হঠাৎ তার মনে হতে লাগলো যে টাকার জন্য এত বড় অশান্তি, সেই টাকার আর কোনো মূল্যই নেই। এতদিন যে সঞ্চয়কে সে ভবিষ্যতের স্বপ্ন বলে আগলে রেখেছিল, সেই সঞ্চয় যদি ভাইয়ের সঙ্গে সম্পর্কের মধ্যে দেয়াল তুলে দেয়, তবে এমন টাকা রেখে কি লাভ? এক এক করে ছোটবেলার অসংখ্য স্মৃতি তার চোখের সামনে ভেসে উঠতে লাগলো। মনে পড়ল ছোট্ট রসিক যখন ঠিকমতো দাদা বলতেও পারতো না, যখন দুষ্টুমি করে তাঁতের সুতো এলোমেলো করে দিত, আর বংশীবদন কোলে নেয়ার জন্য হাত বাড়ালেই অন্যের কোল থেকে ঝাঁপিয়ে এসে তার বুকে জড়িয়ে পড়ত। ছোট্ট হাত দিয়ে চুল টানত, নাক চেপে ধরত, দাঁত না ওঠা মুখে কামড়ে দেওয়ার চেষ্টা করত। সেই সব মধুর স্মৃতি মনে পড়তেই বংশীবদনের বুক হাহাকার করে উঠল। সে আর ঘরে শুয়ে থাকতে পারল না। জড়গ্রস্ত শরীর নিয়ে উঠে দাঁড়ালো। বারবার স্নেহভরা গলায় ডাকলো, রসিক, রসিক। কোনো উত্তর এলো না। বাইরে এসে দেখলো হারমোনিয়ামটি একপাশে পড়ে আছে, আর অন্ধকার বারান্দায় রসিক একা নিশ্চুপ হয়ে বসে আছে। বংশীবদন ধীরে ধীরে কোমর থেকে কাপড়ে বাঁধা লম্বা টাকার থলিটি খুলে ভাইয়ের সামনে ধরল। গলা তখন কান্নায় ভারী। সে বলল, নাও ভাই, এই টাকাগুলো তোমারই। তোমার সংসার হবে, তোমার ঘরে বউ আসবে। এই স্বপ্ন নিয়েই আমি এত দিন ধরে এগুলো জমিয়েছিলাম। কিন্তু তোমাকে কষ্ট দিয়ে, তোমাকে দূরে সরিয়ে রেখে আমি এই টাকা আর রাখতে পারবো না। তুমি সাইকেল কিনবে কিংবা তোমার যা ইচ্ছে করবে সবই করো। কথাগুলো শেষ হতেই রসিক উঠে দাঁড়ালো। তার চোখে তখন অভিমান আর আত্মসম্মানের আগুন। দৃঢ় কণ্ঠে সে বলল, যেদিন সাইকেল কিনবো নিজের উপার্জনের টাকায় কিনবো, আর যেদিন বিয়ে করব সেটাও নিজের সামর্থ্যেই করব। তোমার এই টাকা আমি নেব না। এক মুহূর্ত আর সেখানে দাঁড়ালো না রসিক। দ্রুত অন্ধকারের মধ্যেই চলে গেল। সেই রাতের পর দুই ভাইয়ের মধ্যে শুধু টাকার প্রসঙ্গ নয়, কথাবার্তার পথও যেন বন্ধ হয়ে গেল। নীরবতার এক গভীর দেয়াল তাদের মাঝখানে দাঁড়িয়ে রইল। কয়েকদিন ধরে রসিকের চারপাশের সবকিছুই যেন বদলে যেতে শুরু করেছিল। একসময় যে গোপাল তাকে ছায়ার মতো অনুসরণ করত, সেও এখন অভিমান করে দূরে দূরে থাকে। ইচ্ছে করেই রসিকের সামনে দিয়ে একা মাছ ধরতে যায়, কিন্তু আগের মতো আর ডেকে নেয় না। আর সৌরভীর অবস্থাটা ছিল আরও করুণ। সে মনে মনে ঠিক করে নিয়েছে রসিক দাদার সঙ্গে তার চিরদিনের অভিমান, কিন্তু সেই অভিমান মুখে প্রকাশ করার সাহসও তার নেই। তাই একা ঘরের কোণে বসে থাকত, আর অকারণেই তার দু চোখ বারবার জলে ভরে উঠত। একদিন দুপুরবেলা হঠাৎ রসিক নিজেই গোপালদের বাড়িতে গেল। আগের মতোই স্নেহ ভরে তার কান মুলে দিল। হাসতে হাসতে কাতুকুতু দিতে লাগলো। গোপাল প্রথমে রাগ দেখানোর চেষ্টা করলেও বেশিক্ষণ তা ধরে রাখতে পারল না।
কিছুক্ষণের মধ্যেই দুজনের মধ্যে আগের মতোই হাসি ঠাট্টা শুরু হয়ে গেল। হঠাৎ রসিক বলল, গোপাল, আমার হারমোনিয়ামটা তুই নিবি? গোপাল যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না। এত প্রিয় একটি জিনিস কেউ কি এভাবে অন্যকে দিয়ে দেয়? কিন্তু সে জানতো এমন সুযোগ হাতছাড়া করা উচিত নয়। তাই এক মুহূর্ত দেরি না করে হারমোনিয়ামটি নিজের করে নিল। মজা করে বলল, কিন্তু পরে আবার ফেরত চাইতে আসিস না যেন। রসিক জানতো সে যখন গোপালকে ডাকছিল তখন সেই ডাক আরেকজনও নিশ্চয়ই শুনেছে। তবু কোথাও সৌরভীর দেখা নেই। তখন সে গোপালকে বলল, একবার সৌরভীকে ডেকে আন তো। গোপাল ফিরে এসে জানালো, সে বলেছে এখন নাকি বড়ি শুকোতে দিতে হবে, তার সময় নেই। রসিক মুচকি হেসে বুঝে গেল শুধু এটা অজুহাত। সে নিজেই ভেতরে ঢুকে পড়ল, কিন্তু উঠোনে গিয়ে দেখল কোথাও বড়ি শুকোনোর কোনো চিহ্নই নেই। পায়ের শব্দ শুনে সৌরভী আর লুকোনোর জায়গা না পেয়ে দেয়ালের কোণে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে। রসিক কাছে গিয়ে নরম গলায় বলল, কি রে শৈরী, আমার ওপরে এখনো রাগ করে আছিস? কিন্তু সৌরভী কোনো উত্তর দিল না। সে মুখ ফিরিয়ে দাঁড়িয়েই রইল, যেন চোখের জল লুকিয়ে রাখতে চাইছে। হঠাৎ রসিকের মনে পড়ল একটি পুরনো কথা। অনেকদিন আগে শখ করে সে নানা রঙের সুতো দিয়ে এক সুন্দর কাঁথা সেলাই শুরু করেছিল। গ্রামের মেয়েরা যেমন বাঁধা নকশায় কাঁথা সেলাই করত, রসিকের কাজ ছিল সম্পূর্ণ নিজের কল্পনায় তৈরি। সৌরভী তখন মুগ্ধ হয়ে ঘন্টার পর ঘন্টা সেই কাঁথা তৈরি হতে দেখত। তার বিশ্বাস ছিল এত সুন্দর কাঁথা আর কোথাও নেই। কিন্তু কাজ প্রায় শেষ হওয়ার মুখেই রসিকের আগ্রহ ফুরিয়ে যায়। সেই কাঁথাটি আর শেষ করেনি। এতে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিল সৌরভী। কতবার যে সে অনুরোধ করেছে, আর একটু বসলে তো কাজটা শেষ হয়ে যাবে, কিন্তু রসিককে রাজি করাতে পারেনি। কিন্তু গত রাতে সব কিছু বদলে গেল। সারা রাত জেগে রসিক সেই অসমাপ্ত কাঁথাটি শেষ করে ফেলেছে। যেন সেই সেলাইয়ের প্রতিটি সুতো এসে নিজের অনুতাপ, ভালোবাসা আর নীরব ক্ষমা প্রার্থনায় বুনে দিয়েছে। রসিক ধীরে ধীরে সৌরভীর কাছে এসে নরম গলায় বলল, শৈরী, সেই অসমাপ্ত কাঁথাটি আমি শেষ করেছি, একবার দেখবে? অনেক কষ্টে সৌরভী মুখ ঘুরিয়ে তাকালো, কিন্তু চোখে চোখ পড়তেই তাড়াতাড়ি আঁচল দিয়ে মুখ ঢেকে ফেলল। এতক্ষণ ধরে জমে থাকা চোখের জল সে কাউকে দেখাতে চায়নি। অভিমান গলতে শুরু করেছে, কিন্তু লজ্জা আর ভালোবাসা মিলে মিশে তার মনকে ভারী করে তুলেছিল। আবার আগের মতো সহজ সম্পর্ক ফিরে পেতে রসিকেরও কিছুটা সময় লাগলো। ধীরে ধীরে সৌরভীর মন নরম হলো। একদিন সে আগের মতোই নিজের হাতে পান সাজিয়ে রসিকের কাছে এনে দিল। তখন রসিক যত্ন করে কাঁথাটি খুলে উঠোনে বিছিয়ে দিল। নানা রঙের সুতোয় বোনা সেই কাঁথা দেখে সৌরভী মুগ্ধ হয়ে গেল। সে যেন চোখ ফেরাতেই পারছিল না। তারপর রসিক মৃদু হেসে বলল, এটা আমি শুধু তোর জন্যেই বানিয়েছি, আজ থেকে এটা তোর। এত বড় উপহার গ্রহণ করার অভ্যাস সৌরভীর ছিল না। সে সংকোচে বারবার না বলতে লাগলো। জীবনে সে কোনো দিন মূল্যবান কিছু চেয়ে নেয়নি, কিন্তু গোপাল এত সব বুঝতো না। তার কাছে মনে হলো অকারণ লজ্জা করার কোনো মানে নেই। সে নিজেই কাঁথাটি গুছিয়ে ঘরের ভেতরে রেখে এলো। সেই মুহূর্তেই রসিক আর সৌরভীর দীর্ঘদিনের অভিমান মিলিয়ে গেল। দুই কিশোর কিশোরীর বন্ধুত্ব আবার আগের মতোই ফিরে এলো, আর তাদের মন নতুন আনন্দে ভরে উঠল। সেদিন রসিক পাড়ার সব বন্ধুদের সঙ্গে আগের মতো হাসলো ও গল্প করলো, কিন্তু একটি জায়গায় সে আর গেল না, নিজের দাদার ঘরে। পরদিন সকালে বাড়িতে রান্না করতে আসা বৃদ্ধা বিধবা মহিলা বংশীবদনকে জিজ্ঞেস করলেন, আজ কি রান্না করব? বংশীবদন তখন জ্বরে শয্যাশায়ী, দুর্বল কণ্ঠে বলল,
আজ আমার খেতে ইচ্ছে করছে না, তুমি শুধু রসিককে খাইয়ে দিও। মহিলা জানালেন, রসিক তো বলে গেছে আজ সে বাড়িতে খাবে না, কোথাও নাকি তার নিমন্ত্রণ আছে। কথাটা শুনে বংশীবদন আর কিছু বলল না, শুধু একটি দীর্ঘশ্বাস ফেলে মাথা পর্যন্ত চাদর টেনে পাশ ফিরে শুয়ে রইল। তার বুকের ভেতরটা যেন আরো ভারী হয়ে উঠল। সেদিন সন্ধ্যা নামতেই রসিক চুপচাপ সার্কাসের দলের সঙ্গে গ্রাম ছেড়ে বেরিয়ে পড়ল। শীতের রাত, আকাশে আধখানা চাঁদ, হাট ভেঙে মানুষজন যে যার বাড়ির পথে ফিরছে। দূরের মাঠে কারুর কথার শব্দ ভেসে আসছে। একটি খালি গরুর গাড়িতে গাড়োয়ান ঘুমিয়ে আছে, আর গরু দুটো ধীরে ধীরে নিজেরাই পথ চিনে এগিয়ে চলেছে। চারিদিকে শীতের কুয়াশা আর খড়পোড়ানোর ধোঁয়ায় গ্রামটা যেন স্বপ্নের মতো নিস্তব্ধ। গ্রামের সীমানা পেরিয়ে অনেকটা দূরে এসে রসিক একবার পিছন ফিরে তাকালো। চাঁদের ম্লান আলোয় নিজের গ্রামের গাছপালাগুলো আরো স্পষ্ট দেখা যাচ্ছিল না। হঠাৎ বুকের ভেতরটা কেমন করে উঠল। তখনও চাইলে সে ফিরে যেতে পারত, পথ পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। কিন্তু তার আত্মসম্মান তখনও তাকে ফিরে যেতে দিল না। সে মনে মনে প্রতিজ্ঞা করল, যতদিন না নিজের পরিশ্রমের উপার্জন করতে পারছে, যতদিন না নিজের টাকায় সেই স্বপ্নের সাইকেল কিনছে, ততদিন এই গ্রামে সে আর ফিরবে না। পেছনে পড়ে রইল চন্দনিদহের ঘাট, সুখসাগর দিঘি, ফাল্গুনের সর্ষে ক্ষেতের সুবাস, চৈত্রের আমবাগানে মৌমাছির গুঞ্জন, শৈশবের বন্ধুরা, হাসি, আনন্দ আর সমস্ত পরিচিত পৃথিবী। আর সামনে অপেক্ষা করছিল এক অজানা পথ, অচেনা মানুষ, কঠিন জীবন সংগ্রাম আর ভাগ্যের হাতে লেখা এক অনিশ্চিত ভবিষ্যৎ। রসিকের সবসময় মনে হতো তাঁতের কাজই পৃথিবীর সবচেয়ে একঘেয়ে আর কষ্টকর কাজ। তার বিশ্বাস ছিল গ্রামের বাইরে বেরিয়ে গেলেই জীবনের নতুন সম্ভাবনার দরজা খুলে যাবে। তাই একদিন সব কিছু ছেড়ে যখন সে সার্কাসের দলে যোগ দিল, তখন তার মনে ছিল শুধু আনন্দ আর নতুন জীবনের স্বপ্ন। সে একবারও ভাবেনি এই পথের মাঝখানে কত কষ্ট, অপমান আর দীর্ঘ সংগ্রাম অপেক্ষা করে আছে। দূর থেকে যেমন পাহাড়কে খুব কাছের মনে হয়, অথচ কাছে পৌঁছাতে কত পথ পেরোতে হয়, তেমনি স্বাধীন জীবনের স্বপ্ন তার কাছে তখন খুব সহজ বলে মনে হয়েছিল। কোথায় যাচ্ছে, কি করবে, এসব কথা সে কাউকেই জানায়নি। শুধু মনে মনে প্রতিজ্ঞা করেছিল একদিন সফল হয়ে নিজেই ফিরে এসে সবাইকে নিজের খবর জানাবে। কিন্তু বাস্তব জীবন তার কল্পনার মতো ছিল না। শখের কাজ আর পেটের দায় করা কাজের মধ্যে যে কত বড় পার্থক্য তা সে খুব তাড়াতাড়ি বুঝতে পারল। নিজের আনন্দে কোনো কাজ করলে মানুষ প্রশংসা পায়, সম্মান পায়, কিন্তু মজুরির বিনিময়ে কাজ করতে গেলে সেখানে আবেগের কোনো মূল্য নেই। সেখানে শুধু নিয়ম, পরিশ্রম আর কঠোর শাসন। সারা দিন একই কাজ করে যেতে হয়, নিজের ইচ্ছার কোনো জায়গা থাকে না। যে সার্কাসকে বাইরে থেকে দেখে তার এত আকর্ষণীয় মনে হয়েছিল, তার ভেতরের জীবন ছিল সম্পূর্ণ অন্যরকম। প্রতিদিন একই অনুশীলন, একই পরিশ্রম, একই ক্লান্তি। আনন্দের জায়গায় একসময় বিরক্তি এসে ভর করল। দিনগুলো এত একঘেয়ে হয়ে উঠল যে কখনো শেষ হবে সেই অপেক্ষাতেই সময় কাটতে লাগলো। এরই মধ্যে রসিকের মনে বাড়ির জন্য গভীর টান জন্ম নিতে শুরু করলো। প্রায় সে স্বপ্ন দেখত সে আবার নিজের বাড়িতে ফিরে গেছে। মাঝরাতে ঘুম ভেঙে প্রথমে মনে হতো দাদা ঠিক পাশেই শুয়ে আছেন, কিন্তু কয়েক মুহূর্ত পর বাস্তবতা তাকে মনে করিয়ে দিত সে অনেক দূরে, একা। শীতের রাতে বাড়িতে থাকাকালীন দাদা চুপি চুপি নিজের চাদরটা তার গায়ে টেনে দিতেন যাতে ছোট ভাইয়ের ঠান্ডা না লাগে। এখনো গভীর রাতে ঠান্ডায় কাঁপতে কাঁপতে তার মনে হতো এই বুঝি দাদা এসে আগের মতো গায়ে চাদর জড়িয়ে দেবেন।
কিছুক্ষণ অপেক্ষা করার পর হঠাৎ মনে পড়তো দাদা তো এখানে নেই। তখন বুকের ভেতরটা হাহাকার করে উঠত। আবার মনে হতো হয়তো ওই একই সময় বাড়িতে শুয়ে বংশীবদনও ছোট ভাইয়ের কথা ভেবে অস্থির হয়ে আছেন। এমন রাতও গেছে যেখানে রসিক সিদ্ধান্ত নিয়েছিল ভোর হলেই সব ছেড়ে বাড়ি ফিরে যাবে, কিন্তু সকাল হতেই তার আত্মসম্মান আর জেদ আবার মাথা তুলে দাঁড়াতো। সে নিজেকেই বারবার বলতো, না, খালি হাতে ফিরবো না। নিজের উপার্জনের টাকায় স্বপ্নের সাইকেল কিনে নিজের যোগ্যতা প্রমাণ করেই আমি বাড়ি ফিরব, তবেই আমার প্রতিজ্ঞার মর্যাদা থাকবে। একদিন সার্কাসের মালিক সবার সামনে তাকে অপমান করে বলল, তুই তো একটা তাঁতি ছাড়া আর কিছুই নয়। কথাটা রসিকের হৃদয়ে গভীর আঘাত করল। মুহূর্তের মধ্যে সে সিদ্ধান্ত নিল এই অপমান আর সহ্য করবে না। নিজের অল্প কিছু জিনিসপত্র, বাসন আর বাকি পাওনা মিটিয়ে দিয়ে সে একেবারে খালি হাতে সার্কাসের দল ছেড়ে বেরিয়ে এলো। সারা দিন তার মুখে এক ফোঁটা খাবারও জোটেনি। সন্ধ্যায় নদীর ধারে এসে সে দেখল মাঠে গরুগুলো নিশ্চিন্তে ঘাস খাচ্ছে। সেই দৃশ্য দেখে তার মনে এক অদ্ভুত হিংসা জন্ম নিল। মনে হলো প্রকৃতি যেন পশু পাখিদের আপন সন্তানের মতো আগলে রাখে। তাদের খাদ্যের অভাব হয় না, অথচ মানুষকে প্রতিটি গ্রাসের জন্য কত লড়াই করতে হয়। প্রচণ্ড ক্ষুধায় কাতর রসিক নদীর জল 2 হাত ভরে পান করল। তারপর নদীর ধারে চুপচাপ বসে বয়ে চলা স্রোতের দিকে তাকিয়ে রইল। নদীর কোনো দুশ্চিন্তা নেই, কোনো বন্ধন নেই, কোনো স্থায়ী ঠিকানা নেই। তবু সে নির্ভয়ে নিজের পথে বয়ে চলেছে। সেই শান্ত স্রোতকে দেখতে দেখতে রসিকের মনে হলো মানুষের জীবনে এত দুঃখ, অপমান আর সংগ্রাম যদি এই অবিরাম প্রবাহের সঙ্গে ভেসে চলে যেতে পারত, তবে হয়তো হৃদয়টা একটু শান্তি খুঁজে পেত। নদীর ধারে একা বসে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছিল রসিক। ঠিক সেই সময় একজন তরুণ এসে তার পাশেই বসে মাথার ভারী বস্তাটি নামিয়ে রাখল। তারপর কাপড়ের কোঁচড় থেকে চিড়ে বের করে নদীর জলে ভিজিয়ে খেতে শুরু করলো। লোকটিকে দেখে রসিকের কৌতূহল হলো। তার পায়ে জুতো নেই, সাধারণ ধুতি, জামা আর মাথায় পাগড়ি। চেহারা দেখে স্পষ্ট বোঝা যায় সে শিক্ষিত ও ভদ্র ঘরের ছেলে, অথচ নিজের মাথায় বোঝা বয়ে একা একা ঘুরে বেড়াচ্ছে। ব্যাপারটা রসিকের কাছে বেশ অদ্ভুত লাগলো। কিছুক্ষণ পরেই দুজনের মধ্যে আলাপ জমে গেল। তরুণটি নিজের ভেজানো চিড়েও রসিকের সঙ্গে ভাগ করে খেল। কথায় কথায় জানা গেল তার নাম সুবোধ। সে কলকাতায় এক কলেজের ছাত্র। স্বদেশী আন্দোলনের সময় ছাত্ররা মিলে দেশি কাপড়ের একটা দোকান চালু করেছে। সেই দোকানের জন্য গ্রাম থেকে হাতে বোনা কাপড় সংগ্রহ করতেই সে বিভিন্ন হাটে ঘুরে বেড়াচ্ছে। জাতিতে ব্রাহ্মণ হলেও নিজের হাতে বোঝা বহন করতে সে বা সাধারণভাবে থাকতে তার কোনো সংকোচ নেই। সুবোধকে দেখে রসিকের মনে এক নতুন উপলব্ধি জন্ম নিল। এতদিন সে মনে করত মাথায় বোঝা বহন করা বা শ্রমের কাজ করা যেন লজ্জার বিষয়, কিন্তু আজ দেখল একজন শিক্ষিত মানুষও বিন্দুমাত্র অহংকার না করে নিজের কাজ নিজেই করছে। সেই মুহূর্তে রসিকের মনে হলো তার সামনে যেন জীবনের নতুন দরজা খুলে গেছে। আজ সারা দিন যে সে না খেয়ে কষ্ট পাচ্ছিল তা তো প্রয়োজন ছিলই না। চাইলে সেও নিজের পরিশ্রমে রোজগার করতে পারত। সুবোধ যখন আবার মাথায় বোঝা তুলতে গেল, রসিক তাকে থামিয়ে বলল, এটা আমি বহন করব। সুবোধ রাজি হচ্ছিল না। তখন রসিক দৃঢ়ভাবে বলল, আমি একজন তাঁতির ছেলে, বোঝা বহন করতে আমার কোনো লজ্জা নেই। আপনি আমাকে কলকাতায় নিয়ে চলুন। একসময় নিজের পরিচয় দিতে লজ্জা পেত রসিক, কিন্তু আজ সে গর্বের সঙ্গে বলল, আমি তাঁতির ছেলে। সেই সংকোচের দেয়াল ভেঙে গেছে। রসিকের কথা শুনে সুবোধ যেন আনন্দে চমকে উঠল। সে বলল, তুমি তাঁতি?
আমি তো অনেক দিন ধরেই একজন দক্ষ তাঁতির খোঁজ করছি। আমাদের তাঁত শিক্ষা কেন্দ্রে শিক্ষক দরকার। এখন এত চাহিদা বেড়েছে যে কাউকে রাজি করানোই যাচ্ছে না। এইভাবেই রসিকের জীবনের নতুন অধ্যায় শুরু হলো। সে কলকাতায় গিয়ে তাঁত শিক্ষা কেন্দ্রে শিক্ষক হিসেবে কাজ নিল। নিয়মিত উপার্জন শুরু হলো। সংসারে খরচ চালিয়ে অল্প অল্প করে কিছু টাকা জমাতেও পারল। তবে নিজের স্বপ্নের সাইকেল কেনার মতো অর্থ তখনও অনেক দূরের ব্যাপার। বিয়ের কথা ভাবার মতো অবস্থাও হয়নি। এরই মধ্যে আরেক বিপদ দেখা দিল। যে উৎসাহ নিয়ে তাঁত শিক্ষা কেন্দ্র শুরু হয়েছিল, ধীরে ধীরে সেই উৎসাহ হারিয়ে যেতে লাগলো। পরিচালনা কমিটির সদস্যরা সভা সমিতি করতে যতটা আগ্রহী ছিলেন, বাস্তবে কাজ এগিয়ে নিয়ে যেতে ততটাই অগোছালো হয়ে পড়লেন। নানা জায়গা থেকে বিভিন্ন ধরনের তাঁতানি এমন বিশৃঙ্খলা তৈরি হলো যে শেষ পর্যন্ত পুরো প্রকল্পটাই দিশেহারা হয়ে গেল। একের পর এক সভা বসলো, কিন্তু সমস্যার কোনো কার্যকর সমাধান আর বেরিয়ে এলো না। দিন যত এগোতে লাগলো, রসিকের মন ততই গ্রামের জন্য অস্থির হয়ে উঠতে লাগলো। চোখ বন্ধ করলেই তার সামনে ভেসে ওঠে শৈশবের সেই চেনা পৃথিবী। গ্রামের প্রতিটি পথ, প্রতিটি গাছ, প্রতিটি মানুষ যেন তাকে বারবার ফিরে ডাকত। তার মনে পড়ত গ্রামের পুরোহিতের সেই একটু অদ্ভুত স্বভাবের ছেলেটির কথা। মনে পড়ত প্রতিবেশীর হালকা বাদামি রঙের বাছুরটিকে। নদীর পথে যাওয়ার সময় রাস্তার ধারে তাল গাছকে জড়িয়ে ওঠা বিশাল অশ্বত্থ গাছ, তার নিচের পুরনো ভিটে, বিলের ধারে বাঁশে বসে থাকা মাছরাঙা, চারদিকে পাকা ধানের ক্ষেত, সব কিছু যেন জীবন্ত হয়ে তার চোখের সামনে ফিরে আসত। সন্ধ্যা নামলে কৈবর্তপাড়া থেকে ভেসে আসা কীর্তনের সুর, ঋতুবদলের সঙ্গে বদলে যাওয়া গ্রামের মাটির গন্ধ, আর সেই চেনা ছায়া ঘেরা পথ, সব মিলিয়ে তার মনটা আরো ভারী হয়ে উঠত। সেই স্মৃতির ভিড়ে ভেসে উঠত গোপালের দুষ্টু মুখ, ছোটবেলার বন্ধুদের হাসি, আর সবচেয়ে বেশি মনে পড়ত সৌরভীকে। আঁচলের কোণে পান বেঁধে বড় বড় স্নিগ্ধ চোখে তাকিয়ে থাকা সেই শান্ত মেয়েটির মুখ যেন তাকে প্রতি মুহূর্তে টেনে নিয়ে যেত অতীতের কাছে। কলকাতার জীবনে এসবের কোনো স্থান ছিল না। এখানে তার হাতের শিল্পেরও তেমন মূল্য ছিল না। গ্রামের মানুষ যেমন তার তৈরি জিনিস দেখে মুগ্ধ হতো, এখানে কারখানার তৈরি জিনিসের ভিড়ে সেই দক্ষতা যেন হারিয়ে গিয়েছে। তাঁত শিক্ষা কেন্দ্রে কাজ করেও তার মন ভরত না। সবকিছুই যেন শুধু দায়িত্ব, আনন্দ নয়। একসময় শহরের থিয়েটারে আলো আর নতুন জীবনের আকর্ষণ থেকে মুগ্ধ করেছিল, কিন্তু এখন সে বুঝতে পারছিল এগুলোর কোনোটাই তার হৃদয়ের শূন্যতা পূরণ করতে পারছে না। সে শুধু নিজের জেদের কারণেই এতদিন টিকেছিল। নিজের উপার্জনের টাকা দিয়ে সাইকেল কিনে তবেই গ্রামে ফিরবে, এই প্রতিজ্ঞা তাকে আটকে রেখেছিল। কিন্তু এখন সেই স্বপ্নও ভেঙে পড়ছে। তাঁত শিক্ষা কেন্দ্র বন্ধ হওয়ার মুখে, 2 মাসের বেতনও সে হাতে পায়নি, সামনে কোনো নিশ্চয়তা নেই। তখন তার মনে হতে লাগলো, এতদিনের অহংকার, যে তার আত্মসম্মান সব ভুলে যদি দাদার কাছে ফিরে যেতে পারত। যদিও সেই ফিরে যাওয়া মানে নিজের ব্যর্থতা স্বীকার করা, তবু দাদা স্নেহের আশ্রয়ের জন্য তার মন ব্যাকুল হয়ে উঠল। ঠিক সেই সময় তার বাসার কাছেই এক ধুমধাম করে বিয়ে হলো। সন্ধ্যায় শঙ্খ, উলুধ্বনি আর বাজনার শব্দে চারদিক মুখর হয়ে উঠল। সেই রাতেই রসিক এক অদ্ভুত স্বপ্ন দেখল। সে যেন নিজেই বর সেজেছে, মাথায় টোপর, গায়ে লাল পোশাক, কিন্তু গ্রামের বাঁশঝাড়ের আড়ালে দাঁড়িয়ে আছে। সামনে যেতে চাইছে, অথচ পারছে না। পাড়ার ছেলেমেয়েরা সৌরভীকে বলছে, দেখ দেখ, তোর বর এসেছে। লজ্জায় আর বিরক্তিতে সৌরভীর চোখে জল এসে গেছে। রসিক ছুটে গিয়ে তাকে রক্ষা করতে চায়, কিন্তু যতবার এগোতে যায় ততবার বাঁশের জালে তার পোশাক আটকে যায়, টোপর জড়িয়ে যায়,
কোনোভাবেই সে সামনে পৌঁছতে পারে না। হঠাৎ ঘুম ভেঙে গেল। স্বপ্নের কথা মনে পড়তেই রসিকের বুকের ভেতরটা লজ্জায় ভারী হয়ে উঠল। তার মনে হলো যে মেয়েটিকে একদিন নিজের ঘরে আনার কথা ছিল, আজ তাকে নিজের জীবনে স্থান দেওয়ার সামর্থ্যই তার নেই। এই অক্ষমতাই যেন তার জীবনের সবচেয়ে বড় পরাজয়। সে নিজের মনকে শক্ত করে বলল, না, এভাবে হার মেনে আমি ফিরতে পারি না। যত কষ্টই হোক, নিজের যোগ্যতা প্রমাণ না করে, নিজের প্রতিজ্ঞা পূরণ না করে আমি গ্রামের পথে পা বাড়াবো না। যেমন দীর্ঘ খরার পর হঠাৎ একদিন আকাশে মেঘ জমে আর মুহূর্তের মধ্যে প্রবল বৃষ্টিতে চারদিক ভিজে যায়, রসিকের জীবনেও তেমনই এক অপ্রত্যাশিত পরিবর্তন এলো। এতদিন যেন তার ভাগ্যের দরজা বন্ধই ছিল, কিন্তু হঠাৎ করেই সব কিছু বদলাতে শুরু করলো। কলকাতার এক ধনী ব্যবসায়ী ছিলেন জানকী নন্দী। কোনো এক সূত্রে তিনি রসিকের কথা জানতে পারেন। একদিন তিনি নিজেই তাঁত শিক্ষা কেন্দ্রে এসে রসিকের সঙ্গে কিছুক্ষণ কথা বললেন। পরদিনই আশ্চর্য ঘটনা ঘটল। রসিককে মেস ছেড়ে জানকীবাবুর বিশাল 3 তলা বাড়িতে থাকার ব্যবস্থা করে দেয়া হলো। শুধু তাই নয়, নিজের ব্যবসা প্রতিষ্ঠানে একটি সহজ কাজের দায়িত্ব দিয়ে তাকে ভালো বেতনের চাকরিও দিলেন। কাজটি খুব সাধারণ ছিল। এমন কাজের জন্য বিশেষ কাউকে খুঁজে বের করারও দরকার পড়ে না। অথচ জানকীবাবু রসিককে যেন বাড়ির ছেলের মতোই যত্ন করতে লাগলেন। রসিক কিছুই বুঝে উঠতে পারছিল না। নিজের যোগ্যতা সম্পর্কে তার স্পষ্ট ধারণা ছিল। সে জানত এই সম্মান বা এই সুযোগ তার প্রাপ্যের অনেক বেশি। তাই সে যতই ভাবত ততই বিস্মিত হয়ে যেত। শেষ পর্যন্ত মনে হতে লাগলো হয়তো ভাগ্যেই হঠাৎ তার প্রতি সদয় হয়েছে। কিন্তু এই ঘটনার পেছনে ছিল অনেক দিনের পুরনো এক ইতিহাস। অনেক বছর আগে জানকী নন্দী এত ধনী ছিলেন না। কলেজে পড়ার সময় তিনি খুবই কষ্টে দিন কাটাতেন। সেই সময় তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন হরমোহন বসু। হরমোহন ছিলেন ব্রাহ্ম সমাজের সদস্য। তাদের পারিবারিক ব্যবসায় ছিল বিদেশি প্রতিষ্ঠানের কমিশন এজেন্সি। বন্ধুর আর্থিক কষ্ট দেখে হরমোহনই জানকী নন্দীকে সেই ব্যবসায় যুক্ত করেছিলেন। যৌবনের সেই সময় দুজনেরই সমাজ সংস্কারের প্রতি প্রবল আগ্রহ ছিল। পিতার মৃত্যুর পর জানকী নন্দী নিজের বোনের অল্প বয়সে বিয়ে না দিয়ে তাকে পড়াশোনা শেখানোর সিদ্ধান্ত নেন। কিন্তু এর ফলে তাদের সমাজে বোনের বিয়ে হওয়া কঠিন হয়ে পড়ে। তখন বন্ধুত্বের দায়িত্ব পালন করে হরমোহন নিজেই জানকীর বোনকে বিয়ে করেন এবং তাকে সেই সংকট থেকে মুক্ত করেন। সময়ের সঙ্গে অনেক কিছু বদলে গেল। হরমোহন ও জানকীর বোন দুজনেই একসময় মারা গেলেন। ব্যবসার পুরো দায়িত্ব এসে পড়ল জানকী নন্দীর হাতে। ধীরে ধীরে তিনি বিপুল ধনসম্পদের মালিক হয়ে উঠলেন। সাধারণ জীবন ছেড়ে তিনি অভিজাত সমাজের এক প্রভাবশালী মানুষে পরিণত হলেন। কিন্তু সম্পদের সঙ্গে সঙ্গে তার মনও বদলে গেল। যৌবনের আদর্শ আর সমাজ সংস্কারের স্বপ্নগুলোকে তিনি শিশুসুলভ আবেগ বলে মনে করতে শুরু করলেন। এখন তার একমাত্র ইচ্ছে সমাজে আরো উচ্চ মর্যাদা অর্জন করা। সেই লক্ষ্যেই তিনি নিজের মেয়ের বিয়ে এমন একটি সম্ভ্রান্ত পরিবারে দিতে চাইলেন যাতে তার সামাজিক সম্মান আরো বেড়ে যায়। টাকার লোভ দেখিয়ে কয়েকজন পাত্রকে রাজি করালেও পরিবারের অন্য সদস্যরা অতীতের ইতিহাস জেনে প্রতিবার সেই বিয়ে ভেঙে দেন। মেয়ের ব্যক্তিগত সুখের চেয়েও সমাজের নিজের প্রতিষ্ঠাকেই তিনি বেশি গুরুত্ব দিতে লাগলেন। ঠিক এমন সময় জানকী নন্দী শুনলেন তাঁত শিক্ষা কেন্দ্রে একজন তরুণ শিক্ষক কাজ করছেন। তার নাম রসিক। সে থানাগড়ের বিখ্যাত বসাক বংশের সন্তান। পূর্বপুরুষদের ছিল সম্মান ও ঐতিহ্য। যদিও এখন তাদের আর্থিক অবস্থা দুর্বল, তবু বংশমর্যাদার দিক থেকে তারা এখনো অত্যন্ত সম্মানিত। এই খবর জানকী নন্দীর মনে এক নতুন পরিকল্পনার সূচনা করল। একদিন দূর থেকে রসিককে দেখে জানকী নন্দীর স্ত্রী ছেলেটিকে বেশ পছন্দ করলেন। তিনি স্বামীকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ গা, ছেলেটির পড়াশোনা কেমন? জানকী নন্দী হেসে বললেন,
ওসব নিয়ে ভাববার দরকার নেই। আজকাল বেশি পড়াশোনা করা ছেলেদের নিজেদের সমাজের নিয়মে রাজি করানোই কঠিন হয়ে যায়। স্ত্রী আবার জানতে চাইলেন, তাহলে আর্থিক অবস্থা কেমন? জানকীনন্দী শান্ত গলায় বললেন, সচ্ছল নয়, সেটাই বরং আমার পক্ষে সুবিধা। তারপর প্রশ্ন এলো, আত্মীয় স্বজনদের তো জানাতে হবে। আগেও বহুবার আত্মীয়দের জানিয়েছি, সবাই এসে নানা আপত্তি তুলে বিয়ে ভেঙে দিয়েছে। এবার আগে বিয়েটা হবে, তারপর সময় মতো সবাইকে জানানো যাবে। এদিকে রসিকের মন তখন একটাই চিন্তায় ভরে আছে, কিভাবে যত তাড়াতাড়ি সম্ভব টাকা জোগাড় করে গ্রামে ফিরে যাওয়া যায়। সে কোনো পথ খুঁজে পাচ্ছিল না। এমন সময় যেন ভাগ্য নিজেই তার সামনে সুযোগ এনে দাঁড় করালো। সম্মানজনক চাকরি, নিরাপদ আশ্রয়, আর তার সঙ্গে ধনী পরিবারের মেয়ের সঙ্গে বিয়ের প্রস্তাব, সবকিছু যেন একসঙ্গে এসে গেল। রসিক বুঝল, এত বড় সুযোগ হয়তো জীবনে আর কখনো আসবে না। তাই এক মুহূর্ত দেরি করল না, সেই প্রস্তাবে রাজি হয়ে গেল। জানকীনন্দী একদিন তাকে জিজ্ঞেস করলেন, তোমার দাদাকে কি খবর পাঠাতে চাও? রসিক কিছুক্ষণ চুপ করে থেকে বলল, না, এখন দরকার নেই। তার মনে ছিল অন্যরকম ইচ্ছা, সবকিছু নিজের চেষ্টায় গুছিয়ে নিয়ে সফল হয়ে একদিন হঠাৎ গ্রামের বাড়িতে ফিরে দাদাকে চমকে দেবে। যে রসিককে সবাই অকর্মণ্য ভাবত, সেই রসিক যে নিজের যোগ্যতায় দাঁড়াতে পেরেছে, এই আনন্দটাই সে দাদার চোখে দেখতে চেয়েছিল। শুভ দিনের সমস্ত আয়োজনের মধ্যে দিয়ে তাদের বিয়ে সম্পন্ন হলো। সবাই যখন বিয়ের উপহার নিয়ে ব্যস্ত, তখন রসিক একটাই জিনিস চাইল, একটি সাইকেল। সেই সাইকেল ছিল শুধু একটি বাহন নয়, সেটি ছিল তার বহু দিনের স্বপ্ন, নিজের আত্মসম্মান আর দাদার কাছে দেয়া নীরব প্রতিজ্ঞা পূরণের প্রথম পদক্ষেপ। তখন মাঘ মাসের শেষ দিক। চারপাশের মাঠ সর্ষে আর তিসির হলুদ ফুলে ভরে উঠেছে। কোথাও আখের গুড় জাল দেওয়া শুরু হয়েছে, বাতাসে সেই মিষ্টি গন্ধ ভেসে বেড়াচ্ছে। ঘরে ঘরে ধান আর কলাইয়ের গোলা ভর্তি। গোয়াল ঘরের সামনে খড়ের বড় বড় স্তূপ। নদীর ওপারের চরে রাখালেরা গরু মহিষ নিয়ে অস্থায়ী কুটির বানিয়ে দিন কাটাচ্ছে। নদীর জলও অনেকটা কমে গেছে, খেয়াঘাটের ব্যস্ততা প্রায় নেই। মানুষ কাপড় গুটিয়ে হেঁটেই নদী পার হচ্ছে। এই পরিচিত গ্রাম বাংলার পথ ধরেই বহু দিন পর রসিক ফিরছে। তার পরনে ছিল পরিপাটি জামা, ঢাকাই ধুতি, তার ওপর কালো কোট, পায়ে রঙিন মোজা আর চকচকে বিদেশি জুতো। আর তার সবচেয়ে বড় গর্ব, নিজের সেই কাঙ্ক্ষিত বাইসাইকেল। পাকা রাস্তা ধরে সে দ্রুত গতিতে সাইকেল চালিয়ে এলো, কিন্তু গ্রামের কাঁচা রাস্তায় এসে গতি কমাতে হলো। পথের লোকেরা তার সাজ পোশাক দেখে প্রথমে তাকে চিনতেই পারল না। রসিকও কারোর সঙ্গে কথা বলল না। তার মনে একটাই ইচ্ছে, গ্রামের সবাই তাকে চিনে নেওয়ার আগে সে যেন সবার আগে দাদার সামনে গিয়ে দাঁড়াতে পারে। কিন্তু সেই আশা বেশিক্ষণ গোপন রইল না। পাড়ার কয়েকজন ছেলে তাকে চিনে ফেললো। তারা ছুটে গিয়ে চারদিক চিৎকার করতে লাগলো, শৈরী দিদির বর এসেছে, শৈরী দিদির বর এসেছে। সৌরভীদের বাড়ি ছিল কাছেই, গোপালও তখন বাড়িতে ছিল। ছেলেদের চিৎকার শুনে সে বাইরে বেরিয়ে আসার আগেই রসিক তার সাইকেল নিয়ে নিজেদের বাড়ির সামনে এসে দাঁড়ালো। কিন্তু সেখানে গিয়ে রসিক যেন হঠাৎ থমকে গেল। সন্ধ্যা নেমে এসেছে, বাড়ির দরজা বন্ধ, বাইরে তালা ঝুলছে, চারপাশে কোনো মানুষের চিহ্ন নেই। যে বাড়িতে একসময় তার দাদা তাকে ঘিরে থাকতেন, যে বাড়িতে তার শৈশবের কত হাসি কান্না, কত স্মৃতি ছড়িয়ে আছে, সেই বাড়িটাই আজ নিঃশব্দ, জনশূন্য। রসিক কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে রইল।
তার বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। চোখের সামনে সবকিছু যেন ঝাপসা হয়ে এলো। শরীরের শক্তি যেন মুহূর্তে হারিয়ে গেল। কাঁপতে কাঁপতে সে বন্ধ দরজাটা ধরে দাঁড়িয়ে রইল, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। সে দাদাকে ডাকতেও পারল না। গোপাল ধীরে ধীরে এসে রসিকের পাশে দাঁড়ালো। রসিক ফ্যাকাশে মুখে তার দিকে তাকিয়ে রইল। গোপাল কোনো কথা বলল না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। রসিকের বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। সে অস্ফুট স্বরে বলল, বুঝেছি বুঝেছি, দাদা নেই। এই কথাটা বলেই সে বাড়ির বন্ধ দরজার সামনে বসে পড়ল। গোপাল তার পাশে বসে কাঁপা গলায় বলল, রসিক দাদা, চলো আমাদের বাড়ি চলো। কিন্তু রসিক আর কারো কথা শুনল না। গোপালের হাত সরিয়ে দিয়ে সে দরজার সামনে উপুর হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। তার মুখ থেকে শুধু একটাই শব্দ বের হতে লাগলো, দাদা, দাদা, দাদা। যে দাদা তার পায়ের সামান্য শব্দ পেলেই সব কাজ ফেলে ছুটে আসতেন, আজ সেই দাদার কাছ থেকে কোনো সাড়া নেই। অনেক বোঝানোর পর গোপালের বাবা তাকে নিজেদের বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে ঢোকার মুহূর্তে রসিকের চোখে হঠাৎ একটা দৃশ্য পড়ল। সৌরভী তার সেই পুরনো নিজের হাতে আঁকা নকশার কাঁথা দিয়ে খুব যত্ন করে একটা জিনিস মুড়ে রেখেছিল। উঠোনে লোকজনের উপস্থিতি টের পেয়ে সৌরভী তাড়াতাড়ি ঘরের মধ্যে চলে গেল। রসিক কাছে গিয়ে দাঁড়াতেই বুঝতে পারল কাঁথার নিচে রয়েছে একটি নতুন বাইসাইকেল। মুহূর্তের মধ্যেই সব রহস্য তার কাছে পরিষ্কার হয়ে গেল। তার বুকের ভেতর থেকে যেন একটা অসহ্য কান্না উঠে এলো। এত দিনের জমে থাকা অনুতাপ, ভালোবাসা আর অপরাধবোধ একসঙ্গে তার গলা পর্যন্ত উঠে এলো, কিন্তু কান্নাটাও যেন চোখের পথ খুঁজে পাচ্ছিল না। রসিক চলে যাওয়ার পর বংশী কি করেছে সেই কথাই গোপালদের কাছ থেকে জানতে পারল সে। রসিকের চলে যাওয়ার পর বংশীর জীবনে আর যেন অন্য কোনো চিন্তা ছিল না। দিন রাত সে তাঁতে বসে পরিশ্রম করেছে। নিজের শরীরের কথা ভুলে গিয়ে একদিকে সৌরভীর বিয়ের পণের টাকা, অন্যদিকে রসিকের জন্য একটি সাইকেল কেনার টাকা, দুটোই জোগাড় করতে শুরু করেছিল। শেষ পর্যন্ত একদিন সেই টাকা জমল। যেদিন বংশীর হাতে সাইকেলটি এসে পৌঁছলো, সেদিনই যেন তার শরীরের সমস্ত শক্তি শেষ হয়ে গেল। এতদিন যে হাত অবিরাম তাঁতে চলেছে, সেই হাত আর উঠল না। বংশী গোপালের বাবাকে কাছে ডেকে কাঁপা হাতে টাকা তুলে দিয়ে বলেছিল, রসিকের জন্য আর 1 বছর অপেক্ষা করো। এই দাও সৌরভীর বিয়ের পণের টাকা, আর রসিক যখন ফিরবে তখন এই সাইকেলটা ওকে দিয়ে বলবে একদিন ও দাদার কাছে সাইকেল চেয়েছিল, তখন দাদা দিতে পারেনি, কিন্তু তাই বলে যেন সে দাদার উপর রাগ না করে। এই কথা শুনে রসিক যেন ভিতর থেকে ভেঙে পড়ল। যে রসিক একদিন অভিমান করে শপথ করেছিল দাদার টাকা সে কখনো নেবে না, নিজের উপার্জনের টাকা দিয়ে সাইকেল কিনবে, তার সেই শপথ যেন ভাগ্যের কাছে নিষ্ঠুর পরিহাস হয়ে ফিরে এলো। সে ফিরে এসে দেখল দাদার ভালোবাসার সেই উপহার তার জন্য এত দিন ধরে অপেক্ষা করে আছে, কিন্তু উপহারটি গ্রহণ করার মানুষটি আর নেই। রসিকের মনে পড়ল দাদা কিভাবে নিজের জীবনটাকে ধীরে ধীরে ক্ষয় করে তার ভবিষ্যৎ গড়ে দিতে চেয়েছিল। যে তাঁতে বসে বংশী সারা জীবন পরিশ্রম করেছে, আসলে সেই তাঁতেই সে নিজের জীবন বুনে বুনে ছোট ভাইকে দিয়ে গেছে। সেই মুহূর্তে রসিকের মনে হলো সব কিছু ছেড়ে যদি সে দাদার সেই তাঁতের কাছে ফিরে যেতে পারত, যদি নিজের জীবনটাকে দাদার স্মৃতির কাছে উৎসর্গ করতে পারত, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে।
কলকাতার জীবনে অর্থ উপার্জনের জন্য যে পথ সে বেছে নিয়েছিল, সেই পথেই তার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটিকে হারিয়ে ফেলেছে। আর দাদা সেই শেষ উপহার, একটি সাধারণ বাইসাইকেল, রসিকের কাছে তখন পৃথিবীর সবচেয়ে ভারী স্মৃতিতে পরিণত হয়েছে। কারণ সাইকেলটি শুধু একটি উপহার ছিল না, সেটি ছিল এক ভাইয়ের স্বপ্ন, এক দাদার আত্মত্যাগ, আর এমন এক ভালোবাসার স্মারক যার মূল্য রসিক বুঝতে পেরেছিল, কিন্তু একটু দেরিতে। দূরের মন্দির থেকে তখন সন্ধ্যারতির ঘণ্টা আর কাঁসরের শব্দ ভেসে আসছিল। সেই শব্দ রসিকের কানে যেন শুধু পুজোর ঘণ্টাধ্বনি হয়ে এলো না, মনে হলো বহু দূরের কোনো হারিয়ে যাওয়া জীবন তাকে শেষবারের মতো বিদায় জানাচ্ছে। সে চারদিকে তাকালো। মাটির দেওয়াল, পুরনো চালা ঘর, বন্ধ দরজা, বেড়া, হেলে পড়া খেজুর গাছ, সবই তো তার চেনা। অথচ আজ সেগুলোর কোনোটাকেই সত্যি বলে মনে হচ্ছে না। মনে হলো এ যেন তার নিজের বাড়ি নয়, এ যেন তার ফেলে এসে এক জীবনের নিঃশব্দ স্মৃতি। যে বাড়িতে ফিরে আসার জন্য সে এতদিন নিজেকে কষ্ট দিয়েছে, যে দাদাকে নিজের সাফল্য দেখাবে বলে এত স্বপ্ন দেখেছে, সেই দাদা আজ কোথায়? রসিকের সমস্ত জয়, সমস্ত অহংকার, তার সাইকেল আর তার নতুন পোশাক, সেই মুহূর্তে সবকিছুই যেন অর্থহীন হয়ে গেল। একটি সাইকেল কারোর কাছে হয়তো সামান্য একটি উপহার, কিন্তু রসিকের কাছে সেটি হয়ে উঠেছিল তার দাদার ভালোবাসা, ত্যাগ আর শেষ স্মৃতি। কিছু প্রতিশ্রুতি আমরা রক্ষা করি নিজের অজান্তেই, আর কিছু ভালোবাসার ঋণ সারা জীবন বয়ে বেড়াতে হয়। পণ রক্ষা আমাদের মনে করিয়ে দেয় প্রিয় মানুষটি পাশে থাকতেই তার ভালোবাসার মূল্য বুঝে নেওয়া উচিত। গল্পটি যদি তোমাদের হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে তনুর বাংলা ক্লাসিক স্টোরির সঙ্গে থেকো। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারো। আর এমন আরও ক্লাসিক বাংলা গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি তনুশ্রী, আবার দেখা হবে আরেকটি নতুন গল্পের পাতায়। ততদিন ভালো থেকো, ভালোবাসায় থেকো। নমস্কার।